সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার বিচার আইন অনুযায়ী হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিশৃঙ্খলা চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ সময় সেফ এক্সিট চাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন। এনসিপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে সরকার। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সেফ এক্সিট নিয়ে রসিকতা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনা হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী তাদের বিচার হবে। না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা হয়। সম্ভাব্য বিশৃঙ্খলাকারী চিহ্নিত, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত, বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা সহ নানা সিদ্ধান্ত হয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বিগত ৩ নির্বাচনে ডিসি ইউনিয়নদের ভূমিকার কারণে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব নিজেকে নিরপেক্ষ দাবি করে বলেন, কোনো কর্মকর্তা পক্ষপাত দেখালে ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসন আছে, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিলাম। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কাও দেখছেন না বলে জানান নবনিযুক্ত জনপ্রশাসন সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। জনগণকে সব চক্রান্ত নস্যাৎ করার আহ্বান জানান তিনি। রোববার সকালে ডিআরইউতে এক আলোচনা সভায় ফখরুল আরও বলেন, ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী জোট। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে কয়েকটি দল। এর লক্ষ্য একটাই, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায় জনগণ। সব বাধা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান ফখরুল। শুধু একটা মাত্র লক্ষ্য, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। কেউ কেউ ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলে যেতে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসির প্রতীকের তালিকায় শাপলা নেই, সে কারণে এনসিপিকে শাপলা দেয়া হয়নি। তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রোববার দুপুরে চট্টগ্রামে সফরের দ্বিতীয় দিনে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে নিরাপত্তা, অপতথ্য, এআই এর ব্যবহার রোধে কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেন সিইসি। জাতীয় নির্বাচন ঘিরে সবার কাছে ন্যাশনাল রেসপন্সিবিলিটি প্রত্যাশার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এনসিপির প্রতীকের কথা বলছেন, এনসিপির প্রতীকের কথা বলছেন, এটা যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নাই, এই জন্য আমরা এটা দিতে পারি নাই। এখন এই জন্য দিতে পারি যেহেতু আমাদের তালিকাভুক্ত নয়, এই জন্য আমরা দেই নাই। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে শনিবার পঞ্চগড়ে বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর উপর ক্ষোভ ঝাড়েন সার্জিস। এ সময় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দেন তিনি। শনিবার রাতে শহরের শেরে বাংলা পার্কের জুলাই স্মৃতি স্তম্ভে পথসভায় সার্জিস আলমের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রোগ্রাম চলাকালীন বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। ডাকসু জাকসু নির্বাচনে হারের পর চাকসুতে জয়ের জন্য মরিয়া ছাত্রদল। কঠিন এ পরীক্ষায় ভালো ফল পেতে নানাভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা তাদের। তবে শক্ত প্রতিপক্ষ ছাত্র শিবিরও জয় নিয়ে আশাবাদী। এ দুটি বড় সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও জয়ের জন্য প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৩টি প্যানেলের মধ্যে আলোচনার শীর্ষে ছাত্রদল ও ছাত্র শিবির। প্রচারের শুরু থেকে শিক্ষার্থীদের মন জয়ে ছুটছে এই দুই সংগঠনের প্রার্থীরা। ডাকসু ও জাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজয়ের পর চাকসুতে জয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই দিনরাত প্রচারে ব্যস্ত দলের প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন চাঁদাবাজ দখলদার মুক্ত ক্যাম্পাস গড়ার। অবশ্যই জয়টা আমাদের জন্য প্রয়োজন। আর আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তারা জানে যে কারা তাদের পাশে অতীতে ছিল, তাদের সকল যৌক্তিক দাবিতে তাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার পক্ষে। তবে এই নির্বাচনে ছাত্রদলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুপরিকল্পিত প্রচারে ভোটারদের মন জয় করতে চায় তারা, পিছিয়ে নেয় স্বতন্ত্র প্রার্থীরাও। এটা বোঝার সক্ষমতা আমাদের ভাই বোনদের আছে যে কোন প্যানেল বা কারা এই ক্যাম্পাসে ৫ আগস্টের পরে শিক্ষার্থীদের সাথে ছিল, শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছে এবং কাদের সেই সক্ষমতা আছে। স্বতন্ত্র হিসেবে আমি শিক্ষার্থীদের কাছে সাড়া পাচ্ছি। তো আমি প্রত্যাশা করছি শিক্ষার্থীরা তাদের ভোটটা স্বতন্ত্রদের দিবে, যাতে তাদের প্রতিনিধিত্ব খুব শক্তিশালী হয়। তবে শিক্ষার্থীরা বলছেন প্যানেল কিংবা ব্যক্তি দেখে নয়, ইশতেহার বিবেচনা করেই ভোট দেবেন তারা। যে ব্যক্তি সবসময় কাজ করে এসেছে, আমাদের পক্ষে লড়াই করেছে, আমরা এরকম একজন প্রার্থী চাই। আশা করি যেগুলো ওরা কথা দিয়েছে সেগুলো তারা রাখবে, এই বিবেচনায় ওদেরকে ভোট দিব। এদিকে সবকিছু ছাপিয়ে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় প্রার্থীরা। যদিও শহর থেকে অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াতে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা ট্রেনের 2টা শিডিউল বাড়িয়েছি। আমাদের ট্রেনে সিঙ্গেল লাইনে এর বেশি আর কোনো সুযোগ নাই। যেহেতু আমরা ট্রেন আর বাড়াইতে পারি নাই, তারা আরেকটা দাবি করেছে কিছু বাস দেওয়ার জন্য। আমরা সেই বাসের ব্যবস্থাও রেখেছি। প্রায় ৩৬ বছর পর আগামী বুধবার হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এতে ভোটার ২৭,৫১৩ জন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডাকসু নির্বাচন নিয়ে সব সংশয় কেটে গেছে শিক্ষার্থীদের। ১৬ই অক্টোবর নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে উৎসবের আমেজ ক্যাম্পাস ও আশেপাশের ছাত্রাবাসগুলোতে। ভোটারদের কাছে টানতে নিজেদের জানান দিচ্ছেন প্রার্থীরা। প্যানেলগুলোর পক্ষ থেকে দেয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। শেষ সময়ের প্রস্তুতিতে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ যেমন আছে, তেমনি চোখে পড়ছে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও। মঙ্গলবার রাতে শেষ হবে ডাকসু নির্বাচনের প্রচারণা। তাই তো শেষ সময়ে এসে প্রার্থীরা এক মুহূর্ত নষ্ট করতে নারাজ। যতটা সম্ভব নিজেকে তুলে ধরছেন ভোটারদের সামনে। আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে শিক্ষার্থীদের পাশে নিয়ে কাজ করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের মাধ্যমে এই কাজগুলো আমরা করে নেব। প্রচারণার অংশ হিসেবে আমরা কিন্তু 17টা হলেই আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে প্রজেকশন মিটিং আয়োজন করেছি। ইতিমধ্যে 4টি আমাদের বোনদের হলে আমাদের প্রজেকশন মিটিং সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের জন্য 990টি বুথ প্রস্তুত করা হচ্ছে বলে জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি শেষ সময়ে বাকি থাকা ছোটখাটো প্রস্তুতিগুলো সেরে ফেলছেন তারা। যেহেতু আমাদের নির্বাচন ছিল গত মাসের 25 তারিখ, সঙ্গত কারণে আমাদের প্রস্তুতি আগেই আমাদের সম্পন্ন করা ছিল। আমরা টুকিটাকি বিষয়গুলো আমরা এখন কাজ করছি এবং আমরা বলা যায় যে ক্যাম্পাসের একটি সুন্দর নির্বাচন দেখার জন্য অপেক্ষায় আছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এমন সুন্দর পরিবেশেই শেষ হবে ডাকসু নির্বাচন, আশা উপাচার্যের। দে আর ভেরি ফ্রেন্ডলি, কথাবার্তা হচ্ছে, ফ্রেন্ডলি ব্যান্টার্স, এটা ওটা হয়তো কেউ কাউকে বলছেও, কিন্তু এটা কোনো সময়ই খুব
মানে কি বলবো অগ্রহণযোগ্য পর্যায়ে তারা নিজেরাই যেতে দিচ্ছেন না। তো এইটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আমরা আশা করি যে এইভাবেই তারা বাকি সময়টাও কাটাবেন। এবারের নির্বাচনে প্রত্যেক ভোটারকে রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে ৪৩টি পদে দিতে হবে ভোট, আর এজন্য 10 মিনিট করে সময় পাবেন এক একজন ভোটার। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রূপার দাম এখন 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশে 22 ক্যারেট রূপার ভরি প্রায় 5,000 টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি, যা ইতিহাসে সর্বোচ্চ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণেই রূপার দাম বাড়ছে। প্রাচীনকালে বহুমুখী ব্যবহারের কারণে স্বর্ণের চেয়েও রূপার কদর ছিল বেশি। বর্তমানেও গহনা, ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, স্মার্টফোন ও ডেটা সেন্টারে রূপার ব্যবহার বাড়ছে। ফলে স্বর্ণের সঙ্গে এই ধাতুটির দাম দিন দিন রেকর্ড করছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। দেশে প্রতি ভরি রূপার দাম এখন 5,000 টাকা। চলতি বছর ষষ্ঠবারের মতো রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মধ্যে বেড়েছে 5 বার, কমেছে মাত্র 1 বার। বাজুসের সবশেষ ঘোষণায় 22 ক্যারেট রূপার ভরি নির্ধারণ করা হয়েছে রেকর্ড 4,981 টাকা। 21 ক্যারেটের দাম 4,747 ও 18 ক্যারেটের দাম 4,071 টাকা। স্বর্ণ দাম বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দামটা, এজন্য অনেকে হয়তো রূপার দিকে ঝুঁকছে। আবার দেখা যাচ্ছে পর্যায়ে রূপার দাম আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে। আগে মানুষের সামর্থ্য ছিল, গোল্ডের দামটা ছিল তাদের নাগালের মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত আছে তাদের গোল্ড কেনার সামর্থ্যটা নাই। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে সেভাবে রূপার দাম বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারের অস্থিরতার কারণে স্বর্ণের মতো রূপার দামও বাড়ছে। রিজার্ভ করতেছে সেন্ট্রাল ব্যাংকগুলি বিভিন্ন দেশের, এই কারণে গোল্ডের দাম যেই হারে বেড়েছে সেই হারে সিলভারের দাম ওই রকমভাবে বাড়ে নাই। তারপরও আমাদের এখানে টুকটাক করে ওইটার সাথে সমন্বয় করে বাড়তেছে। শুধু দেশ নয়, বিশ্ববাজারেও রূপার দাম 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রূপার দাম ছুঁয়েছে $51। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে রূপার দিকে ঝুঁকছেন অনেকে। এ অবস্থায় চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে এই ধাতুটির দাম বাড়ছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসক সংকট, অকেজ ও ক্যাথল্যাব সহ নানা সমস্যায় ধুঁকছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ। এবছর 9 মাসে সেখানে মৃত্যু হয়েছে 450 জনের বেশি রোগীর। জেলায় হৃদরোগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল হার্ট ফাউন্ডেশনও দীর্ঘদিন ধরে বন্ধ। এ কারণে রোগীদের ছুটতে হচ্ছে ঢাকায়, খরচ হচ্ছে কয়েক গুণ বেশি। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার হৃদরোগীদের অন্যতম ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এবছর সেপ্টেম্বর পর্যন্ত এখানকার কার্ডিওলজি বিভাগে চিকিৎসা নেন 5,900 রোগী। মাত্র 16 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি রোগী থাকেন 60 থেকে 70 জন। ক্যাথল্যাবটিও দীর্ঘদিন ধরে অকেজো। স্ট্রোক কিনা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, 48 ঘন্টা 72 ঘন্টা। তো সেইখানে আমি এনজিওগ্রাম যদি না করতে পারি তাহলে আমাকে আল্লাহর দিকে বা সৃষ্টিকর্তার দিকে আমাদেরকে তাকিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় এখানে নাই। এনজিওগ্রামের ব্যবস্থা নাই, তারপর রিং পরানোর ব্যবস্থা নাই, সেইটা হলে ভালো হয়। আর সিট সংখ্যা আরও বাড়ানো দরকার। এই জায়গায় আসলে হার্টের সমস্যার জন্য প্রাথমিক চিকিৎসাটা শুধু আমরা পাই, কিন্তু এনজিওগ্রামের অভাবে আমাদের মুমূর্ষু রোগীগুলো সব ঢাকা নিয়ে যাওয়া লাগে। কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপকের পদ শূন্য। সহকারী অধ্যাপক 2 জনের জায়গায় আছেন 1 জন। এমনকি নেই বিভাগীয় প্রধানও। বহির্বিভাগের 1 জন সহ মোট 3 জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। এই 3-4 জন ডাক্তারকে দিয়ে আমাদের এই 70 জনের মতো পেশেন্টকে সাপোর্ট যাতে কঠিন। আর ইন্টার্ন আমরা খুব কম পাই, 1 জন বা 2 জন ইন্টার্ন পাই। এদেরকে দিয়ে আমাদের এই 3 শিফট ম্যানেজ করা খুব কঠিন। জেলার হৃদরোগের চিকিৎসার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হার্ট ফাউন্ডেশনও গত 6 বছর ধরে বন্ধ। মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার পাশাপাশি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে রোগীরা। করোনার ছুটায় কিছুদিন চলছিল, এরপরে আবার বন্ধ হয়ে যাওয়ার পরে অদ্য পর্যন্ত এই যন্ত্রপাতি মেশিনাদি সব নষ্ট হয়ে যাইতেছে। তত্ত্বাবধান বা এটার পৃষ্ঠপোষকতা করা, এটা প্যাট্রোনাইজ করে কীভাবে এটা বিল্ড আপ করা যায়, জনগণের একটু সেবা দেওয়া যায়, এটা কেউই করে না। বরিশাল হার্ট ফাউন্ডেশনে প্রতিদিন গড়ে 25 রোগী অল্প খরচে চিকিৎসা নিতে পারতেন। দ্রুত প্রতিষ্ঠানটি চালুর দাবি সেবা প্রত্যাশীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল কবির আহমেদকে অবৈধ অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী।
তিনি যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে বলেও জানিয়েছে সেনা সদর। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় বিজিবি। এ কথা জানিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বেনাপোল ও শার্শা সীমান্ত দিয়ে যে কোনো অনুপ্রবেশ এবং পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাছাড়াও যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সজাগ থেকে নিয়মিত টহল অব্যাহত রেখেছে বলেও জানানো হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না। জেলেদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে নামছেন। অনেক জেলে নদী পাড়েই বিক্রি করছে ইলিশ। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই মা ইলিশ রক্ষায় চলছে নদী সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা। জেল জরিমানার ভয় উপেক্ষা করেই পদ্মার বিভিন্ন পয়েন্টে অবাধে মাছ ধরছেন রাজবাড়ীর জেলেরা। জেলেরা বলছেন, অভিযান শুরু হলেও এখনো অনেক জায়গায় চাল বিতরণ শুরু হয়নি। সরকার থেকে আমাদের 20 কেজি চাউল দেয়, সেই চাউল মনে করেন যে আমরা ঠিক মতন পাই না। আস্তে আস্তে মনে করেন যে আজ দিয়ে কাল দিয়ে করতে করতে তাও আসে না। গ্রামীণ চাল দেওয়ার কথা দেয় নাই, কবে দিবি না দিবি তারাই জানে। কারো তো আর্থিক অবস্থা ভালো না, ভালো থাকলে তো নদীতে মাছ মারে না। লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুরে মাছ ধরার অভিযোগে প্রতিদিনই পদ্মা, মেঘনা থেকে জেলেদের আটক ও জাল জব্দ করা হচ্ছে। জেলেদের অভিযোগ, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত জেলেরা প্রণোদনার চাল পাচ্ছেন না। ঋণের চাপে বাধ্য হয়েই নদীতে নামছেন। যাগো কানিয়ে কানিয়ে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে, যারা কষ্ট করে খাই, তারা অভাবী রয়ে গেছে। 50,000 এরকম লোন আছে। এখন এরা কি লোন কিস্তি চালাবে নাকি না সংসার চালাবে 22 দিনে? যদি আর্থিক সহযোগিতা করতো অথবা টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করতো, তাহলে তো আর এই অভিযানের সময় মাছ কেউ ধরতে যেত না। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে মৎস্য বিভাগ। অভিযানে জাল ও নৌকা জব্দের পর দেয়া হচ্ছে মামলাও। তবে জনবল সংকটে প্রায় ব্যাহত হচ্ছে অভিযান। কিলোমিটার এলাকাতে তারা মাছ ধরার চেষ্টা করে, আমরা তাদেরকে প্রতিহত করছি এবং আমরা যাকে যেখানে পাচ্ছি মাছ ধরার অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে আমরা যথাযথ আইনের আওতায় নিয়ে আসছি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষায় 25 অক্টোবর পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, প্রায়ই এই অভিযোগ পাওয়া যায়, যখন মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে তখন জেলেরা সরকারি সহায়তা পান না। এবারে এই অভিযোগের সত্যতা কতটুকু? আর এই নিষেধাজ্ঞার মধ্যেও যে মাছ ধরা চলছে, এ বিষয়ে মৎস্য বিভাগ কি বলছে বা কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানের কথাটা যদি বলি, তাহলে প্রশাসন কিন্তু নিষেধাজ্ঞার পরদিন থেকেই নদীতে নেমেছে। তারা সহ মৎস্য বিভাগ, নৌ পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নিয়ে তারা কিন্তু এই মা ইলিশ রক্ষায় জেলেরা যাতে নদীতে না নামে সেজন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরেও জেলেরা কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই নদীতে নামছে এবং মা ইলিশ শিকার করছে। শিকার করার পরের নদী পাড়েই কিন্তু তারা সেই ইলিশগুলো বিক্রি করছে। আমরা এই গত কয়েকদিনে দেখেছি যে রাজবাড়ী জেলার পদ্মা নদীর 57 কিলোমিটার অংশের প্রায় 1/2 পয়েন্টে কিন্তু জেলেরা প্রতিদিনই মনকে মন ইলিশ কিন্তু অস্থায়ী হাটে বিক্রি করছে এবং এই ইলিশ মানভেদে 300 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কথায় নদীতে আসলে কিন্তু বোঝার উপায় নেই যে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলছে এবং অভিযান চলছে। আমরা যেটা দেখেছি যে প্রতিদিনই কিন্তু প্রশাসন অভিযান চালাচ্ছে, অভিযান পরিচালনা করে জেলেদের আটক করছে, জেল জরিমানা করছে, তারপরেও কিন্তু জেলেরা থেমে নেই। আমরা জেলেদের সঙ্গে কথা বলেছি, জেলেরা যেটা বলছে যে নিষেধাজ্ঞার সময়ে তাদেরকে প্রণোদনার 25 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু সময় মতো সেই চালটা পায় না। এখনো কিন্তু সেই চাল দেওয়া শেষ হয়নি। জেলার বিভিন্ন অংশে কিন্তু জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলছে। জেলেরা আরেকটা অভিযোগ করছে যে শুধু এই চালে কিন্তু তাদের এই নিষেধাজ্ঞার সময়ের যে 22 দিন, এই 22 দিন চলাটা কিন্তু কষ্টকর হয়ে যায়, কেননা তাদের নৌকা মেরামত, জাল মেরামতের জন্য বিভিন্ন এনজিও থেকে কিন্তু ঋণ নেওয়া হয়েছে। কিস্তিওয়ালারা তাদের বাড়ির উপরে যাচ্ছে, ঋণের
পরিশোধের জন্য তাদেরকে চাপ দিচ্ছে, যে কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে জেল জরিমানা উপেক্ষা করে তারা কিন্তু নদীতে নামছে। আর প্রশাসন এবং মৎস্য বিভাগ যেটা বলছে যে জেলেদের সহায়তার জন্য তারা ইতিমধ্যেই চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। এখনো কিছু জেলে বাকি রয়েছে, তাদেরকে পর্যায়ক্রমে চাল দেওয়া হবে। সবকিছু মিলিয়ে আসলে নদীতে আসলে বোঝার উপায় নেই যে আসলে মা ইলিশ সংরক্ষণের জন্য নিষেধাজ্ঞা চলছে। মা ইলিশ সংরক্ষণের অভিযানের বিষয়ে রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রাজা। সুন্দরবনের হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুড ট্রেইলে একটি বাঘের বিচরণ দেখা গেছে। শনিবার পর্যটন কেন্দ্রের ফুড ট্রেইলে একটি বাঘ বসে থাকতে দেখেন পর্যটকরা। এ সময় তারা বাঘের ছবি ও ভিডিও তাদের মুঠোফোনে ধারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 29 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় শান্তভাবে কিছু সময় বসে থাকার পর বাঘটি ফুড ট্রেইলে হাঁটা শুরু করে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিনই সেখানে শত শত দেশি বিদেশি পর্যটক ঘুরতে আসেন। হারবাড়িয়া অঞ্চল সুন্দরবনের বাঘের বিচরণ ক্ষেত্রের খুবই কাছে হওয়ায় মাঝে মধ্যেই সেখানে বাঘের উপস্থিতি দেখা যায়। 2018 সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 114টি। সর্বশেষ 2024 সালের বাঘ গণনায় সেই সংখ্যা 125টিতে বেড়ে দাঁড়িয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা। এই কয়েকদিনেই কিন্তু দুই জায়গায় দুইটি বাঘ আমাদের পর্যটকরা দেখলো। একটা হলো কটকাতে, আর সর্বশেষ গতকাল কিন্তু হারবাড়িয়াতে দেখলো। সাম্প্রতিক সময়ে কিন্তু বাঘের সংখ্যা বাড়ছে বলেই বিশেষজ্ঞরা জানাচ্ছে, এবং ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমেও কিন্তু এই বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণ মিলেছে। নিরাপত্তা সহ 4 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে। আজ সকাল থেকে ঢাকা সহ সব রুটে চলছে বাস। এর আগে ভোর থেকে ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখে জেলা পরিবহন মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। 1 জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে এক শ্রমিককে আটকের প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে দুপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকরা। নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের তৈরি পোশাক খাত। গত 1 বছরে 182টি কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। রোববার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। সংকট সমাধান করতে পারলে এই খাত থেকে 2027 সালের মধ্যে $50 বিলিয়ন রপ্তানি করা সম্ভব বলেও জানান তারা। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে, কিন্তু এ খাতে সংকট যেন কাটছেই না। খাতের বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA। এ সময় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, রাজস্ব খাতে আমলাতান্ত্রিক জটিলতা এ খাতে এখনও বড় বাধা। সংকটের কারণে গত 1 বছরে 182টি কারখানা বন্ধ হয়ে গেছে। টেকসই সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান BGBA সভাপতি। আমাদের কাস্টমারের যে ব্র্যান্ডগুলোর তার বড় একটা কনসার্ন কিন্তু বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তাহীনতার মধ্যে। আমরা এই যে কারখানা খুলতেছে, কোন সময় বন্ধ হয়ে যাবে, কোনো এরিয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো এরিয়াতে প্রবলেম হচ্ছে, এতে যেটা হচ্ছে তাদের মধ্যে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীরা এখনও প্রস্তুত নয় জানিয়ে উদ্যোক্তারা বলেন, এখন উত্তরণ হলে তা সামগ্রিক খাতের জন্য আত্মঘাতী হবে। 2030 সাল পর্যন্ত এ প্রক্রিয়া স্থগিত করার দাবি তাদের। আমরা একসাথে বসি, সবাই ইউনাইটেড হই। আমরা যদি ইউনাইটেড হই, সবাই একসাথে বসি, তাহলে আমাদের যে জোরালো দাবি যে আমাদের ফেয়ার প্রাইস, সেটা আমরা কাজ করব। আর তখনই সম্ভব হবে যে আমাদের সাস্টেনেবল বিজনেস গ্রোথ নিয়ে কাজ করতে পারবো। গত 2 মাসে তৈরি পোশাক রপ্তানি 5% কমেছে বলেও জানায় বাইং হাউস অ্যাসোসিয়েশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের লালদিয়া, নিউমরিং ও পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে চুক্তি সই করবে সরকার। এছাড়া কোনো অবস্থাতেই বন্দরের পণ্য ওঠানামায় বাড়তি 41% মাসুল কমানো হবে না বলে জানিয়েছেন নৌসচিব। রোববার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় জাহাজ আমদানি ও বিক্রিতে সরকারের নিয়ম সহজ করার তাগিদ দেন উদ্যোক্তারা।
আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল ও সঠিক নিয়ম নীতির কারণে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর সহ আধুনিক বন্দরগুলো একদিনে পণ্য খালাস করলেও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হতে 3 থেকে 4 দিন সময় লাগে। অনেক সময় 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় ব্যয় হয় পণ্য খালাসে। এমন পরিস্থিতিতে গড়ে 41% মাশুল বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, জাহাজের সংখ্যা বাড়লে দেশে আমদানি রপ্তানির পরিমাণ বাড়বে। তবে জাহাজ আমদানি থেকে শুরু করে বিক্রি পর্যন্ত নানা নিয়ম নীতির কারণে এই শিল্প তেমন সম্প্রসারিত হচ্ছে না। কাঁচামাল আমদানিতে বিভিন্ন নীতি সহায়তার তাগিদ দেন তিনি। যে কোনো জাহাজ যখন আপনি কিনবেন, আপনি মিনিমাম আপনি 5,000 টনের জাহাজ যদি কেনেন তাহলে এটাকে ওশন গোয়িং হবে এবং এটা 3 বছরের আগে আপনি বিক্রি করতে পারবেন না। তো এটা কেমন কথা? আপনি একটা গাড়ি কিনছেন, আপনি 1 বছর পরে বেচে দেবেন, আমার ভালো লাগে নাই বা কাজ করে নাই, এটা আটকে রাখার কি আছে আমি জানি। এই সমস্ত কারণে বাংলাদেশ সবসময় পিছনে আছে। এ সময় নৌ পরিবহনের সিনিয়র সচিব বলেন, চট্টগ্রাম বন্দরে সিন্ডিকেট সহ নানা জটিলতার কারণে জাহাজগুলো থেকে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগে। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কোনোভাবেই আমাদের ট্যারিফ রেট আমরা যেভাবে আছে ওইটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশনগুলো করছি। 2036 সালে আপনারা জানেন যে 5.36 যেটা আমাদের স্টাডিতে আসছে, 5.36 মিলিয়ন টিউজ হ্যান্ডেল করতে হবে। তো সেটা যদি হ্যান্ডেল করতে হয় কিন্তু এখানে বিদেশি অপারেটর ছাড়া সম্ভব না। বন্দরগুলোর অনিয়ম রোধ করা ও সক্ষমতা বাড়াতে পারলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা করেন আলোচকরা। দেশের স্বার্থ বিঘ্নিত না হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।